আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রোহিঙ্গাদের জরুরি তহবিল সংগ্রহে দাতা সম্মেলন কাল, ভাষান্তরে নিতেই জোর দেবে ঢাকা। রোববার দেশে ফিরতে চান পিকে হালদার, অর্থ পাচার মামলায় গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের। স্কুল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা বাতিল, সংক্ষিপ্ত সিলেবাসে অ্যাসাইনমেন্টের মাধ্যমেই মূল্যায়ন। রোহিঙ্গাদের জন্য জরুরি তহবিল সংগ্রহে আন্তর্জাতিক দাতা সম্মেলন কাল। তহবিলের পাশাপাশি প্রত্যাবাসন ইস্যুতেও দাতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাবে ঢাকা। এ সময় ভাষান্তরে রোহিঙ্গাদের অস্থায়ী স্থানান্তরে সরকারের অবস্থানের কথাও তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বাংলাদেশ, মিয়ানমার সহ নানা দেশে থাকা রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে জরুরি মানবিক সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে বসছে দাতারা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হবে এ সম্মেলন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর এ আয়োজনে অংশ নেবে বাংলাদেশ, মিয়ানমারও। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে এবছর জাতিসংঘ $1 বিলিয়ন সহায়তার আবেদন জানালেও সংগ্রহ হয় অর্ধেকেরও কম। এ অবস্থায় প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাগিদ দিতেই এ আয়োজন। এতে 1 বছরের পরিবর্তে 3 থেকে 10 বছর মেয়াদের জন্য তহবিল সংগ্রহের প্রস্তাবও আসতে পারে। বাংলাদেশ চাইবে যে এইটা শুধু একটা হিউম্যানিটেরিয়ান এফোর্টের জন্য এই মিটিংটা যেন না হয়, এটা যেন একটা সমাধানের একটা বিষয় যেন এখানে থাকে। অর্থাৎ বাংলাদেশের জন্য মেইন ফোকাস বা প্রায়োরিটি হচ্ছে গিয়ে এই রিপ্যাট্রিয়েশন। রোহিঙ্গা আবাসনের জমি, নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদের ব্যবহার সহ অনেক কিছুই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার এসবের আর্থিক দিক বিবেচনার প্রস্তাবও দেবে ঢাকা। এছাড়া 1 লাখ রোহিঙ্গাকে অস্থায়ীভাবে ভাষান্তরে নেবার বিষয়েও দেয়া হবে বিশেষ গুরুত্ব। ইন্টারন্যাশনাল কমিউনিটির ওইটাও ভাবার কোনো কারণ নাই যে আমরা এই রোহিঙ্গাদেরকে ভাষান্তরে পার্মানেন্টলি নিয়ে যাচ্ছি বা তাদের কোনো ধরনের চিরস্থায়ী বন্দোবস্ত করছি। আমরা ভাষান্তরের সুন্দর জায়গা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমে অর্থায়নের ব্যাপক ঘাটতি প্রতি বছরই বাড়ছে। এ অবস্থায় সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হবে সম্মেলন থেকে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 25 অক্টোবর দেশে ফিরতে চান দুর্নীতি মামলার আসামি পিকে হালদার। ফেরা মাত্রই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে পাওনাদারদের টাকা পরিশোধে তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। প্রশান্ত কুমার হালদার প্রথমে রিলায়েন্স ফাইন্যান্স এবং পরে NRB গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। একই সাথে আরও 4টি আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। এর একটি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড। এসব প্রতিষ্ঠান থেকে ঋণের নামে টাকা সরিয়ে ফেলার অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। ওই 4 প্রতিষ্ঠানের একটি এখন বিলুপ্তির পথে, বাকি 3টিও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। প্রায় 350 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে গত 8 জানুয়ারি মামলা করে দুদক। এরই মধ্যে MM স্ট্রাকচারাল লিমিটেড কোম্পানি পাওনা 8 কোটি টাকার দাবিতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডকে অবসায়নের মামলা করে। ওই মামলায় 21 জানুয়ারি পিকে হালদার সহ 20 জনের সম্পত্তি জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতার কথা বলে মঙ্গলবার আদালতের হেফাজতে দেশে ফেরার আবেদন করেন পিকে হালদার। পলাতক ব্যক্তির পক্ষে এই ধরনের আবেদন করা আইনের দৃষ্টিতে এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন আদালত ওনাকে বললেন যে এটা ওনার অ্যাপ্লিকেশনটা মিসকনসিভ এবং ওনার প্রেয়ারটা মিসকনসিভ, এবং আদালত আদেশ দিলেন যে উনি যদি বাংলাদেশে আসেন তো ওনাকে সাথে সাথে অ্যারেস্ট করে জেল হাজতে ওনাকে আবদ্ধ রাখার জন্য। সে আইনের হেফাজতে চলে যাবে নামার সঙ্গে সঙ্গে, এবং সেটা অ্যাটর্নি জেনারেল অফিসকে ইনফর্ম করতে হবে বাই ফাইলিং
এফিডেভিট কমপ্লায়েন্স যে আদেশটা কমপ্লাই হয়েছে। তবে পাওনাদারদের অর্থ আদায়ের নজির আছে কিনা এমন প্রশ্নে দুদকের আইনজীবী জানান, যেহেতু পিকে হালদার দেশে ফিরে পাওনা অর্থ পরিশোধে সহযোগিতা চেয়েছে, তাই আদালত এই আদেশ দেন। তবে অতীতে সর্বোচ্চ আদালতের আদেশেও অর্থ পরিশোধ না করার নজির রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আজকে পর্যন্ত রফিকুল আমিন বা ডেস্টিনি থেকে একটি পয়সাও ফেরত দেওয়া হয়নি। সেটা আমি আদালতে গতকাল নিবেদন করেছি। সে আগে দেশে আসুক, আইনের আশ্রয় যাক, তারপরে বুঝতে পারবে। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে 25 অক্টোবর দেশে ফিরতে টিকিট কেটেছেন পিকে হালদার। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক ইনু ও রূপন ভূঁইয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। এর আগে মঙ্গলবার এ সংক্রান্ত রুল শুনানি শেষ হয়। গত 15 জুন পৃথক মামলায় এ দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস। এরপর এনু রূপন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন। গত বছর 24 সেপ্টেম্বর দুই ভাই এনু রূপনের বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনুর বন্ধু হারুনুর রশিদের বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রায় 5 কোটি টাকা, 8 কেজি স্বর্ণালংকার ও 6টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র্যাব। এরপর এনু রূপনের সম্পদের বিষয়ে অনুসন্ধান চালায় দুদক। অনুসন্ধান শেষে গত বছর 35 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। করোনা পরীক্ষার নামে প্রতারণায় অভিযুক্ত জেকেজির মামলায় সাক্ষী হাজির না করায় রাজধানীর গুলশান ও খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। এই মামলায় পরবর্তী সাক্ষ্য নেওয়া হবে 3 নভেম্বর। দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেয়। এ সময় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী সহ 8 আসামির জামিন আবেদন নাকচ করে দেয় আদালত। এ মামলায় গেল 20 আগস্ট অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 আগস্ট। রাষ্ট্রপক্ষের 43 সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র 6 জন। বাকি সাক্ষীদের বাসস্থান গুলশান ও খিলগাঁও থানায়। সাক্ষীদের কেন আদালতে উপস্থিত করা হয়নি তা জানতে 2 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ দিয়েছে আদালত। এ সময় সাবরিনা ও আরিফ সহ 8 আসামি আদালতে উপস্থিত ছিলেন। 7, 8, 9 নম্বর সাক্ষীর জন্য ছিল। যেহেতু সাক্ষী কেন হাজির হয় নাই, এই জন্য গুলশান থানার ওসি এবং খিলগাঁও থানার ওসিকে শোকজ করা হয়েছে এবং আগামী মামলার ডেট হয়েছে 3 নভেম্বর। রাজধানীর এক সন্ত্রাসীর অন্তত 100 কোটি টাকার সম্পত্তি এখন লুটেপুটে খাচ্ছে তার দূর সম্পর্কের স্বজনরা। চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ আর অবৈধ সোনার কারবার থেকে এসব অবৈধ সম্পদ দখলে আসে তার। ওই সন্ত্রাসীর খুন হওয়ার পর তার স্ত্রীকে কৌশলে হত্যার অভিযোগে মামলা হয়েছে, যা এখন আদালতে। এই সন্ত্রাসীর নাম হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন। 90-এর দশকে যিনি ছিলেন ঢাকার ত্রাস ভয়ঙ্কর সন্ত্রাসী দল 7 স্টার গ্রুপের অন্যতম সদস্য। এখন মুরগি মিলনের সব সম্পদ ক্রোক করার পরিকল্পনা করছে দুদক। 3 দশক আগে ঢাকার ত্রাস হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন। প্রভাব বিস্তারের দ্বন্দ্বে প্রকাশ্যে প্রতিপক্ষের গুলিতে মিলন খুন হন 2000 সালে। আর 2005 সালেই মিলনের স্ত্রী নাসরিন আক্তার ডলি দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ড ফেরত নারায়ণগঞ্জের মাহবুবুর রহমান সর্দারকে। খোঁজ নিয়ে জানা যায় 2013 সালে হাসপাতালে চিকিৎসাধীন ডলির মৃত্যু হয়। এর 34 দিনের মাথায় অনেকটা গোপনেই মুরগি মিলনের সূত্রে প্রাপ্ত ডলির সব সম্পত্তি একমাত্র নাবালক সন্তানের নামে হস্তান্তর করিয়ে নেন মাহবুব। সন্তানের অভিভাবক হিসেবে মাহবুবই এই সম্পদ দেখভাল করছেন। এর 6 মাস পরেই ডলির মা সালেহা খানম বাদী হয়ে আদালতে মামলা করেন। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বিষপানে তার মেয়েকে হত্যার অভিযোগ করা হয় মামলায়। প্রথমে মোহাম্মদপুর থানা, পরে পিবিআই তদন্ত করে মামলাটি। তো এতদিন পর আমাদের কাছে আর আমরা চেষ্টা করছি যে এটি আসলে অবহেলিত জন্য মৃত্যু কিনা, কারণ মৃত্যুর পরও পরিবারকে না জানিয়ে তারা অন্য জায়গায় তাকে সমাধিস্থ করেছেন। এখন আমরা আসলে সেই সময়ের ঘটনা কিছু উদ্ধার করতে পারিনি। অবশ্য পিবিআইয়ের সঙ্গে একমত নন মামলার বাদী সালেহা খানম। অসুস্থ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার পক্ষে ছেলে জানান, ডলিকে খুন করা হয় পরিকল্পিতভাবে। আমরা চাই আমার বোনের এই হত্যার সুষ্ঠু তদন্ত হোক এবং এর পিছে এবং এর সাথে যারা যারা দায়ী আছে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়া করানো হোক।
অনুসন্ধানে দেখা যায় মিলনের শতকোটির অবৈধ সম্পদ ভোগ করছেন স্ত্রীর দ্বিতীয় স্বামী। হাতিরপুলের বেলভিউ মার্কেটে গিয়ে দেখা যায় 10 তলা ভবনটির পুরোটাই বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছে। এক নিরাপত্তা কর্মী জানালেন এটি নিয়ন্ত্রণ করেন মাহবুব। প্রতি মাসে এখান থেকে 8 লাখ টাকা ভাড়া উঠানো হয়। এটা ভাড়া তো আমি আর নেই না, বাড়ি তো মালিকে নিয়ে যাওয়া। পুরানা পল্টনের সেরেনা অ্যাপার্টমেন্টেও আছে একটি ফ্ল্যাট, সেটি ভাড়া দিয়েছে আলমগীর নামের এক ফল বিক্রেতাকে। উত্তরার 5 কাঠার প্লটে নির্মাণ করা হয়েছে স্যানিটারি দোকান, সেটি ভাড়া দিয়েছেন মাহবুবের এক আত্মীয়কে। স্ট্যাম্প করে লিখিতভাবে 1 লাখ টাকা অ্যাডভান্স আর মাসে 20,000 টাকা ভাড়া। বিভিন্নভাবে যোগাযোগ করেও মাহবুবের বক্তব্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে মাহবুবের বাড়িতে 3 ঘন্টারও বেশি সময় অপেক্ষার পরও তাকে পাওয়া যায়নি। অবশ্য সেই সময় মাহবুব বাড়িতেই ছিলেন বলে জানান প্রতিবেশীরা। সে তো এখানেই থাকে, আমরা এখানেই থাকি। পরে রাজধানীর মহাখালী ডিওএইচএস এর অফিসে গিয়েও পাওয়া যায়নি মাহবুবকে। মুরগি মিলনের স্বজনদের খোঁজে ধানমন্ডির ফ্রি স্কুল স্ট্রিটে গিয়ে দেখা যায় 3টি প্লটে এখন মিলনের 2 ভাই ও 1 বোন বাড়ি বানিয়েছেন। 2 ভাই মারা গেলেও বেঁচে আছেন বোন নাজমা ভুইয়া। মিলনের বিষয়ে মুখ খোলেননি তিনিও। দুদকের আইনজীবীরা জানাচ্ছেন মিলনের এসব সম্পদের দখলদাররা সম্পদের উৎস দেখাতে না পারলে ক্রোক করা হবে। তথ্যপাত্রের মাধ্যমে যদি জানতে পারে এটা অবৈধ, তাহলে তাকে সম্পদের নোটিশ দিতে পারে, তাকে জানতে চাইতে পারে উৎস কি। উৎস যদি সে ব্যাখ্যা করতে না পারে, তার যদি জ্ঞাত আয় বহির্ভূত হয়, তখন তার বিরুদ্ধে লিগাল প্রসিডিং হওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আইনই বলে দেওয়া আছে। হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন, যার নাম শুনলে এই হাতিরপুল এলাকা কাঁপত, সেই মিলনকে অনেকেই ভুলে গেছেন। মিলন অবৈধভাবে যে সকল সম্পদ ঢাকায় গড়ে তুলেছেন সেগুলোও যারা ভোগ করছেন তাদের সাথে তার নেই কোনো সম্পর্ক। তার যারা দাবিদার তার সাথে তাদের কোনো সম্পর্ক আছে সেটিও তারা অস্বীকার করছেন। বিশ্লেষকেরা বলছেন অবৈধভাবে যে সম্পদ মিলন গড়ে তুলেছে সেগুলো দ্রুত ক্রোক করে সরকারি কোষাগারে জমা হওয়া উচিত। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কাশিমপুরে পাম্প কেনায় দুর্নীতির প্রমাণ পাওয়ায় পানি উন্নয়ন বোর্ড পাউবোর প্রধান প্রকৌশলী চৌধুরী নাজমুল আলম সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার হবিগঞ্জে দুদকের উপ সহকারী পরিচালক শহীদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 8টি পাম্প মেশিন জার্মান থেকে আমদানি করা হয়েছে 20 কোটি 41 লাখ টাকায়। আর সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড 8টি পাম্প মৌলভীবাজারের কাশিমপুর পাম্প হাউসে বসিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে 54 কোটি 83 লাখ টাকা তুলে নেয়। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যাচাই বাছাই ছাড়াই 1 সদস্যের কমিটির মাধ্যমে কেনা হয়েছে এইসব পাম্প। মূল্য যথাযথভাবে যাচাই না করে তারা প্রাক্কলন প্রস্তুত করেছিলেন এবং সেই প্রাক্কলনের ভিত্তিতে পরবর্তীতে টেন্ডার আহ্বান করা হয়। সরাসরি টেন্ডার, সরাসরি তো যেহেতু সরাসরি টেন্ডার আহ্বান করা হলে তো সরাসরি পদ্ধতিতে অন্য কারো কাছ থেকে টেন্ডার নেওয়ার কোনো সুযোগ থাকে না। পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে সরকারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী চৌধুরী নাজমুল আলম, সিগমা ইঞ্জিনিয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ কামাল, চেয়ারম্যান সৈয়দ আশরাদ রেজা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রকৃত যে মূল্য পরিশোধ করা হয়েছে এবং কন্ট্রাক্টরের যে খরচ সেটি বাদ দিয়ে যে অর্থটা পাওয়া গিয়েছে সেটাই আত্মসাৎ হিসাবে বিবেচনা করা হয়েছে। মামলার প্রয়োজনে আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারে বলে জানিয়েছেন দুদক সচিব রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনার আলামত নষ্ট ও তাকে হত্যায় অভিযুক্ত এসআই আকবরকে পালাতে সহায়তার অভিযোগে এসআই হাসান উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের। তিনি জানান এসআই আকবরের পালানোর পেছনে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্তে 3 সদস্যের কমিটি করে পুলিশ সদর দপ্তর। তাদের তদন্তে এসআই হাসানের সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। গত 11 অক্টোবর নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমেদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে।
পরে ওসমানী মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার পর ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। তারপর থেকে এখনও সন্ধান মেলেনি এসআই আকবরের। এদিকে সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বন্দরবাজার ফাঁড়ির সামনে বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় রাস্তা অবরোধ করে ফাঁড়ির সামনে প্রায় 3 ঘন্টা অবস্থান করে আন্দোলনকারীরা। আজকের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে পুরো সিলেটে অবরোধ কর্মসূচি ঘোষণা দেয় তারা। ঘটনার এতদিন পরও কেন কোনো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন আন্দোলনকারীরা। পারিবারিক কলহের জেরে একাই ভাই ভাবি ও তাদের 2 সন্তানকে হত্যা করেছেন রায়হানুর। সাতক্ষীরার কলারোয়ার আলোচিত 4 খুনের ঘটনায় সিআইডির কাছে রিমান্ডে এ তথ্য দিয়েছেন তিনি। বিকেলে সংবাদ সম্মেলনে সিআইডির খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, রায়হানুল বেকার ছিলেন। এ নিয়ে তার ভাই শাহিনুল ও ভাবি সাবিনা খাতুন গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের হত্যার সিদ্ধান্ত নেন তিনি। রাতে চিলেকোঠা দিয়ে তাদের শোবার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেন রায়হানুল। এ সময় ভাতিজা সিয়াম ও ভাতিজি তাসনিম দেখে ফেলায় তাদেরকে হত্যা করেন। তবে 4 মাসের শিশু মারিয়া হুমকি নয় ভেবে তাকে হত্যা করেনি। রিমান্ডে তার দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত চাপাতি বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ভাই এবং ভাবির সাথে যেটা হচ্ছে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে সে খুন করছে। প্রতিনিয়তই তাকে নানাভাবে গালমন্দ করা হতো খাওয়া দাওয়া নিয়ে, এবং সে তার ইনকাম ছিল না। এ কারণে সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এরকম একটা কাজ করবে। পঙ্গু হাসপাতালে আটক দালাল চক্রের 11 জনকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছে র্যাব। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটক হওয়াদের বেশ কয়েকজন আগেও একই অপরাধে সাজা খেটেছেন। এদিকে দালালরা পঙ্গু হাসপাতাল থেকে অন্য যেসব ক্লিনিকে রোগী পাঠায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় র্যাব। সরকারি হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সরিয়ে নেওয়ার ঘটনা নতুন নয়। দেশের বিভিন্ন জেলা থেকে জটিল রোগ নিয়ে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে আসা রোগীদেরও পড়তে হচ্ছে দালাল চক্রের খপ্পরে। 18 তারিখ ওই মহিলাটা আমাকে বলতেছে, কই এইখানে রাইখা কোনো লাভ নাই, তোমার বাইরে আমার এক প্রফেসর আছে ওইখানে নিয়ে যাও। আমার জামাইকে নিয়ে অন্য হাসপাতাল নিয়ে 2-3 হাজার টাকা নিয়ে গেছে। 25,000 টাকাটা ব্যবস্থা বলি ওরা নিয়ে যখন আর টিয়া নাই তো এবার ভাগাই দিই। আমার ছেলে এখানে আমরা ভর্তি আমরা করাইছি। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার পঙ্গু হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয় 11 জনকে। এই কাজের জন্য ক্লিনিক থেকে মাসে আয় 10 থেকে 12,000 টাকা। এদেরকে বললে রুগী দিতে, কোনো সময় ফার্মেসি যেতাম, বললে দিলে দিল, না দিলে আমি চলে যেতাম। এই আমার মাসে 12,000 টাকা বেতন। আর আমি তখন কাজ করি না তো স্যার, ওই যে একবার জরিমানা দিয়ে আমি গেছি। মক্কা আছে, কিচেন আছে, এদিকে আছে 1,000 দেয়, 500 দেয়, কোনো সময় 2,000 টাকা দেয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি হাসপাতাল দালাল মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। যারা মূলত প্রান্তিক শ্রেণীর মানুষ তারা এই যে নিটোরের গেটেই ঢুকতে পারে না, অর্থাৎ একটা বড় সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে এই বাইরে। তারা নানা ধরনের তাদেরকে হুমকি ধামকি এবং ব্রেন স্টর্মিং বা ব্রেন ওয়াশ করে যে এখানে সেবা হবে না, এখানে ভালো সেবা না, আপনারা পাশের হসপিটাল আছে, বেসরকারি বিভিন্ন হসপিটাল, সেখানে গেলে আপনার অল্প খরচে উন্নত মানের চিকিৎসা পাবেন, ভালো স্পেশালাইজড ডক্টর আছে, অর্থাৎ নানা ধরনের কথা। প্রতারণা থেকে রক্ষা পেতে রোগীদের সচেতন থাকারও আহ্বান জানায় র্যাব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বকশীবাজারে 2 কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ চকলেট সহ শিশু খাদ্য ও প্রসাধনী জব্দ করেছে র্যাব। এ সময় 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 22 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শিশুদের ব্যবহৃত নকল প্রসাধনীর খোঁজ পাওয়ায় রাজধানীর বকশীবাজারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জনসন বেবি পাউডার সহ বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী পাওয়া যায়। এছাড়া নামি দামি ব্র্যান্ডের নামে তৈরি নকল এবং মেয়াদোত্তীর্ণ চকলেটও পাওয়া যায়। এ সময় এসব ভেজাল পণ্য তৈরির কারখানায় অভিযান চালানোর দাবি জানান দোকানিরা। বা ওটা আমাকে বলছে নষ্টটা ফালাই দেবে, কারণ ডেট নাই কেন বা
কিভাবে চলে গেল আমি এটা কিভাবে বলবো? আচ্ছা ইন্ডিয়ান মালগুলো স্যার আমি কিনছি ছটা করে, মানে ওরা তো ইন্ডিয়ানের লাখেজ পাটির মাল, যদি স্যার এটা 2 নম্বর হচ্ছে স্যার আমি জানি না, আমি এইগুলো বিক্রি করবো না জীবনেও। এটা তো আমরা ইনফোর থেকে কিনি, ইনফোর থেকে, কেন ওনার তো তথ্য হবে মিনিমাম, যারা তো বড় ইনফোর এটা তথ্য হবে। আমরা ছোটো দোকানদার, আমরা ওর থেকে আমরা আনি 6 আনি বেশি, এখানে যারা বড় ইনফোর আছে আমরা ওদের তথ্য হবে আগে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদ উত্তীর্ণ চকলেট সহ বিভিন্ন শিশু খাদ্যে নতুন করে মেয়াদের লেবেল লাগিয়ে বিক্রি হচ্ছিল এসব দোকানে। এছাড়া নিম্নমানের নকল প্রসাধনী বেশি দামে বিক্রির প্রমাণও মিলেছে। এই যে একটা প্যাকেট আমার হাতে আছে, এখানে ডেটটা ছিল, এই ডেটটা তুলে তার ডেটটা তুলে ফেলেছে এবং তুলে এখানে তারা নতুন করে ডেট মারতেছে এবং আমার সামনে যতগুলি প্যাকেট আছে সবগুলো তারা ডেট তুলে ফেলেছে এবং এখানে দেখলাম যে আপনার যে এখানে এই লেবেলিংগুলো তারা করতেছে এবং এই সিলটাও তারা এখানে মারতেছে, এই সিল দিয়েই তারা মারছে। এটা একটি মারাত্মক অপরাধ। এসব নকল ও মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য এবং প্রসাধনী বিভিন্ন পাড়া মহল্লার দোকানে সরবরাহ করা হয়। এতে চরম ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 19 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5723 জনের। 110টি ল্যাবে 24 ঘন্টায় 14,086 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1545 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.97%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,93,131 জনে। সুস্থ হয়েছেন আরও 1,704 জন। এ নিয়ে মোট সুস্থ 3,08,845 জন। স্কুল মাদ্রাসায় এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অটো প্রমোশন পাবে শিক্ষার্থীরা। অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের মূল্যায়ন হবে। এজন্য 30 দিনের একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে সব কথা জানান মন্ত্রী। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাতিল হয়েছে জেএসসি, পিএসসি এবং এইচএসসি পরীক্ষা। এবার বার্ষিক পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, 30 দিনের একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাসের উপরে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দেয়া হবে। সেটির উপরে শিক্ষার্থীদের দুর্বলতাগুলো বোঝা যাবে। তবে এটি নিয়ে কোনো চাপ হবে না শিক্ষার্থীদের। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে। এই সিদ্ধান্তে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা খুশি। যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত এবং ছাত্রছাত্রীর জন্য তাদের পড়ালেখার মূল্যায়নটা পায় সেদিকে নজর রাখতে হবে। আপাতত আমরা আমাদের অ্যাসাইনমেন্টের উপর বেশি গুরুত্ব দিব। আমরা অ্যাসাইনমেন্টের জন্য স্টুডেন্টের আইডি এবং রোল নাম্বার দেখে ভিন্ন ভিন্ন টপিক দিব, যাতে তারা গ্রুপ অ্যাসাইনমেন্ট না দিয়ে সঠিকভাবে শিখে আমাদের কাছে উপস্থাপন করতে পারে। শিক্ষা গবেষকরা বলছেন, ভালো সিদ্ধান্ত হয়েছে। অ্যাসাইনমেন্টের সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা এখন পড়াশোনার সঙ্গে থাকবে। তা আমি মনে করি এই সিদ্ধান্তের বাইরে আসলে অন্য কোনো বিকল্প তো আপাতত আমাদের হাতে নেই। তো এখন যে সরকার সিদ্ধান্তটি নিয়েছে এটি শিক্ষার্থীদেরাও কি করবে, এক ধরনের এঙ্গেজমেন্টের মধ্যে থাকবে। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ। আজ দুর্গতি নাশিনী দশভুজা দেবীর বোধন। করোনা মহামারীর কারণে এবার সন্ধ্যা 7টার পর পূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। প্রার্থনা করা হবে করোনামুক্ত এক শান্তিময় পৃথিবীর জন্য। দেবী দুর্গাকে বরণের সব প্রস্তুতি শেষ করেছেন সনাতন ধর্মের অনুসারীরা। এবছর এমন এক সময়ে দেবী দুর্গা আসছেন যখন করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে শঙ্কায় সবাই। তবে সনাতন ধর্মের অনুসারীরা বলছেন, এবার পূজার অনুষ্ঠানমালা শুধু মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখা হবে। করোনাজনিত অতিমারির কারণে আমরা দেখছি বিশ্বজুড়ে যে ভয়াবহ অবস্থা, সেই কারণে আমরা আমাদের সম্প্রদায়ের মানুষকে বলেছি যে এবছর তোমরা সম্পৃক্ত হতে পারবে না উৎসবে। আগামী বছর হয়তো করোনামুক্ত বিশ্বে হয়তো তুমি উৎসবে সম্পৃক্ত হতে পারবা, এবং সেই কারণে আমরা বলেছি যে রাত সন্ধ্যা আরতির পর পূজা মণ্ডপগুলি বন্ধ থাকবে।
পঞ্জিকা অনুসারে মহালয়া, বোধন ও সন্ধি পূজা এই 3 পর্ব মিলে দুর্গোৎসব। বুধবার পঞ্চমী তিথিতে দেবীর বোধন হবে, প্রার্থনা করা হবে করোনামুক্ত শান্তিময় পৃথিবীর। আমরা মায়ের বোধন করব, মায়ের কাছে আহ্বান করব, মাকে আমরা প্রার্থনা করব, যেরকম প্রার্থনা করব দেশ ও জাতি সারা বিশ্বে মহামারী করোনা থেকে যেন সারা বিশ্বে মা যেন রক্ষা করেন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার প্রস্তুতি। আমরা 4 স্তরের নিরাপত্তা রেখেছি। আমাদের পিকেট ব্যবস্থা থাকবে, পাশাপাশি মোবাইল পেট্রোল থাকছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, এটা বড় জাতীয় মন্দির, এই মন্দিরে আমাদের পিকেট থাকছে। বুধবার সকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির এক সংবাদ সম্মেলনে সীমিত পরিসরে পূজা উদযাপনের কথা বলা হয়। পূজাকে কেন্দ্র করে শোভাযাত্রা, প্রসাদ বিতরণ ও আলোকসজ্জা থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রতি মণ্ডপ থেকে সরাসরি স্ব বিসর্জন ঘাটে গিয়ে বিসর্জন দেওয়ার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার মহাষষ্ঠীতে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল অনুষ্ঠান। সোমবার দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনামগুলো। ফাইনালের ম্যাচ করোনা প্রোটোকল মেনে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ বাফুফের, নেপালকে হারাতে চান জেমিডে। বিসিবি প্রেসিডেন্টস কাপে ফাইনাল নিশ্চিতের ম্যাচে সাইফুদ্দিন মুস্তাফিজের পেইসে ধুঁকছে নাজমুল একাদশ। অল আউট হয়েছে 165 রানে, ডিএল মেথডে 164 রানের টার্গেটে ব্যাট করছে তামিম একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত 2 উইকেটে সংগ্রহ হয়েছে 78 রান। এর আগে বৃষ্টি বাধায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে 41 ওভার করা হয়। টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে নাজমুল একাদশ। দলীয় 25 রানের মধ্যে ফেরেন সৌম্য, ইমন ও শান্ত। ধাক্কা সামলে 90 রানের জুটি গড়েন মুশফিক ও আফিফ। 50 তুলে আউট হন মুশফিক, আফিফের ব্যাটে আসে 40 রান। হৃদয় ইরফানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত 164 রানে গুটিয়ে যায় নাজমুল একাদশ। সাইফুদ্দিনের শিকার 5 উইকেট, মুস্তাফিজ নিয়েছেন 3টি। আজ 21 অক্টোবর, ঠিক 1 বছর আগে এই দিনে 13 দফা 23 অক্টোবর ক্যাম্পে রিপোর্ট করার আগে একবার, ক্যাম্প শুরুর 1 সপ্তাহ পর দ্বিতীয়বার, আর শেষটা প্রীতি ম্যাচের আগে 9 অথবা 10 নভেম্বর। হেড কোচ জেমিডে সহ অধিনায়ক জামাল ভুঁইয়ার দেশে ফেরার তারিখও প্রায় চূড়ান্ত। Tarak Kazi, we expect him to come on 28th of October. জামাল ভুঁইয়া 29 অক্টোবর দেশে ফিরবে। হেড কোচ জেমি ডে আর অ্যাসিস্ট্যান্ট কোচ স্টুয়ার্ট সহ আমাদের গোলকিপিং কোচ, ফিটনেস কোচ দেশের বাইরে আছেন। এরা সবাই 29 অক্টোবরের মধ্যে ফিরে আসবে আশা করছি। নেপাল দলের জন্য 14 দিনের কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা রাখছে না বাংলাদেশ। নেপাল দল চার্টার্ড বিমানে ওঠার 72 ঘন্টা আগে করোনা পরীক্ষা করবে। বাংলাদেশে নেমে আরও একবার তাদের পরীক্ষা হবে। কোভিডের লক্ষণ থাকলে 4 থেকে 5 দিনের মধ্যেই বোঝা যায়। 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন দেখি না। অনলাইন মিটিংয়ে যোগ দিয়ে জেমিডে গুরুত্ব দেন ফুটবলারদের ফিটনেসের উপর। করোনায় বড় বিরতির পরও তার কণ্ঠে আশাবাদ। বাংলাদেশের মতো নেপালও ফুটবল থেকে দীর্ঘদিন দূরে। ফিটনেসের অবস্থা ওদেরও ভালো না। আমাদের ফুটবলারদের ফিট হয়ে ওঠা জরুরি, তবেই ভালো ফুটবল খেলা সম্ভব হবে, আর সেক্ষেত্রে ওদের হারানো কঠিন হবে না। দু দলের অনুশীলন বঙ্গবন্ধু স্টেডিয়াম আর শেখ জামাল মাঠে। বিকল্প ভেন্যু হিসেবে থাকছে কমলাপুর। দুটি প্রীতি ম্যাচে সীমিত পরিসরে দর্শক রাখার পরিকল্পনা রয়েছে বাফুফের। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে রাতে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। রাত 1টায় ঘরের মাঠে বাভারিয়ানদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। একই সময়ে লিভারপুলের চ্যালেঞ্জ আয়াক্সের মাঠে, আর ম্যানচেস্টার সিটির অতিথি এফসি পোর্তো। এক মৌসুমে 5 শিরোপা জিতে ইউরোপের রাজা বনে গেছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে গেল মৌসুমে গড়েছে শতভাগ জয়ের রেকর্ড।
নতুন মৌসুমে চ্যাম্পিয়ন বায়ার্নের চ্যালেঞ্জ জায়ান্ট কিলার আতলেতিকো মাদ্রিদ। লড়াইটা হবে মূলত বায়ার্নের দুর্দান্ত আক্রমণ ভাগের সাথে আতলেতিকোর রক্ষণের। আতলেতি ম্যাচের আগে বায়ার্নের প্রথম ধাক্কা করোনা পজিটিভ সার্জ গ্যানাব্রি। ক্যাম্প ছেড়ে আইসোলেশনে আছেন জার্মান উইঙ্গার। তবে লেভানডস্কির ছন্দ বাভারিয়ানদের স্বস্তি। নতুন মৌসুমে 4 ম্যাচে 7 গোল করেছেন পোলিশ স্ট্রাইকার। ফ্রন্টলাইনে তার সাথে লেফট ও রাইট উইংয়ে থাকবেন ডগলাস কস্তা ও কিংসলে কোম্যান। প্রতিটা ফুটবলারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের মাহাত্ম্য অনেক। নতুন মৌসুমে প্রথম ম্যাচেই আতলেতির কঠিন পরীক্ষা দিতে হবে আমাদের। তবে ছেলেরা জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। অন্যদিকে বায়ার্নকে সামলাতে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনির আস্থা লুইস সুয়ারেজে। চোটের কারণে দিয়েগো কস্তার শূন্যতায় দায়িত্ব বাড়ছে জোয়াও ফেলিক্সের। বায়ার্নকে রুখতে দরকার সমন্বিত পারফরমেন্স। ম্যাচে গোলের সুযোগ আসবে আর তা কাজে লাগাতে হবে, এতেই সাফল্য পাবে দল। ম্যান সিটির বাধা অপেক্ষাকৃত দুর্বল ক্লাব এফসি পোর্তো। পরিসংখ্যানে স্পষ্ট কতটা অসহায় পর্তুগালের ক্লাবটি। ইংল্যান্ডে 19 ম্যাচে জয়হীন, গেল 7 ম্যাচে গোলও করতে পারেনি পোর্তো। সামর্থ্যের বিচারে এগিয়ে থাকলেও চোট সমস্যায় ভুগছে সিটিজেনরা। সাইড বেঞ্চে থাকছেন ডি ব্রুইনা, বেঞ্জামিন মেন্ডি, লাপোর্তে। 10 বছর পর নেদারল্যান্ডসে ম্যাচ খেলছে লিভারপুল। আমস্টারডামে মাঠের লড়াইয়ের পাশাপাশি অন্য লড়াই অলরেডদের। রক্ষণের মূল ভরসা ফন ডাইকের পর চোটের কারণে থাকছেন না জোয়েল মাতিপো। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। জানিয়ে দেব আরো কিছু খবর। মঙ্গল ও বৃহস্পতির মধ্যিখানের অ্যাস্টেরয়েড বেল্টে থাকা গ্রহাণু বেন্নুতে অনেক আগেই পানির খোঁজ পায় নাসা। এরপর কেনেডি স্পেস সেন্টার থেকে 2016 সালে বেন্নুর উদ্দেশ্যে রওনা হয় মহাকাশযান ওসিরিক্স রেক্স। এবার সেখান থেকে নুড়ি পাথর সংগ্রহ করেছে মহাকাশযানটি। তবে সে নমুনা পৃথিবীতে আনতে সময় লাগবে আরও 3 বছর। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। শ্রমিক ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন বন্দর ও ঘাটে খালাসের অপেক্ষায় 22 লাখ টনের বেশি পণ্য। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। খোরাকি ভাতা, নিয়োগপত্র দেয়া, সার্ভিস বুক চালু সহ 11 দফা দাবিতে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন নৌযান শ্রমিকেরা। কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের 16টি ঘাট। বন্দরের বহির্নোঙরে কয়েক লাখ টন পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় আছে কয়েকটি জাহাজ। বিভিন্ন বন্দর ও ঘাটে আটকে আছে 22 লাখ টন পণ্য। দাবি তো আমাদের খোরাকিটা, তারপর আমাদের মৃত্যুকালীন একটা ভাতা বা কিছু পাওয়া, সেইটাই। কিন্তু আসলে তো আমরা জাহাজ শ্রমিক সবচেয়ে অবহেলিত। শ্রমিক নেতারা জানান, এর আগেও নৌ শ্রমিকদের দাবি নিয়ে দফায় দফায় বৈঠক হলেও মালিকপক্ষ দাবি বাস্তবায়ন না করায় ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন তারা। এই অবস্থায় একমাত্র আমাদের বিশেষ করে ডিজিসিপিংয়ের সমস্যাগুলো সমাধান আর মালিকের খোরাকি ভাতাটা আমাদেরকে দিয়ে যদি সমাধান হয়ে যাবে, আর না হইলে এটা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলতে থাকবে। বাগেরহাটের মংলা বন্দর, খুলনার বিভিন্ন নদীর ঘাটে এবং যশোরের নোয়াপাড়ায় ছোট বড় 8 শতাধিক পণ্যবাহী নৌযান নোঙর ফেলে আছে। 10,000-এর বেশি নৌশ্রমিক কাজে যোগ না দেয়ায় পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে বিক্ষোভ মিছিল করেছে নৌশ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিকদের। পুলিশের চাঁদাবাজি, মেরিনের অত্যাচার, ডাকাতি, ছিনতাই, নৌপথে চাঁদাবাজি এই আমরা রোধ করতে চাই এই আন্দোলনের মাধ্যমে। 5,000 পণ্যবাহী নৌযান বন্ধ থাকায় 10 লাখ টন মালামাল আটকা পড়েছে নারায়ণগঞ্জ বন্দরে। যত হুমকি দুমকি মামলা মোকদ্দমা আসুক না কেন, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো ইনশাল্লাহ, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এছাড়া স্থবির হয়ে পড়েছে লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন নৌবন্দর। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী মাসে বিজেএমসির বন্ধ ঘোষিত পাটকল শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পাশাপাশি পাটকলগুলো পরিচালনার জন্য আগামী বছরেই
পিপিপির মাধ্যমে লিজ দেওয়া শুরু হবে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী। পাট খাত পুনরুজ্জীবিত করতে চলতি বছরের জুলাই থেকে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন 25টি পাটকল বন্ধ ঘোষণা করে সরকার। পাটকলগুলোতে অবসরপ্রাপ্ত ও অবসানকৃত 34,716 জন শ্রমিকের পাওনা বাবদ 5,000 কোটি টাকা চলতি বছরেই এককালীন পরিশোধের সিদ্ধান্ত নেয় সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে বন্ধ পাটকল শ্রমিকদের পাওনা নভেম্বরের মধ্যেই পরিশোধ করা হবে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী। অর্থ পরিশোধটা আমরা শেষ করব, তারপরে আমাদের যারা টাকা পাওনা আছে, পাটের কিছু টাকা পাওনা আছে এবং ব্যাংকের লোন আছে, হ্যাঁ, এটা শেষ করার পরে তাদের সঙ্গে পাশাপাশি আমাদের কথা চলছে তাদের সঙ্গে। প্রধানমন্ত্রী বলেছেন যত তাড়াতাড়ি পারে মিল চালু করতে। আমরা তখন ডিসিশন নিয়েছি আমরা যে একটা লিজ ভিত্তিতে আমরা সেটাকে মিল চালু করব। এ সময় তিনি বলেন, সরকারি পাটকল বন্ধ হয়ে যাওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে বেসরকারি খাতে। এর ফলে বাড়ছে এ খাতের রপ্তানি আয়। এছাড়া পাটের চাহিদা বাড়ায় কাঁচা পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন চাষিরা। বিজিএমসি 5% লস হওয়াতে আমার দেশে কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ আমাদের এই বছর 39% গ্রোথ হয়েছে। আমাদের প্রাইভেট মিল তারা এগিয়ে গেছে, তাদের দাম কম দিয়ে তারা দেশের গ্রোথ এগিয়ে নিয়ে গেছে এবং এই করোনার মধ্যে 39% তারা গ্রোথ করছে, এক্সপোর্ট তারা করেছে। বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তায় পাওনার 50% নগদে এবং বাকি 50% 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধের নির্দেশনা দেয় সরকার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারিভাবে দ্বিতীয় দফা দাম বাড়ালেও নির্ধারিত দামে আলু কেনা যাচ্ছে না, বরং রাজধানীর বাজারে আলুর কৃত্রিম সংকট তৈরি করেছে ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে কাল থেকে তদারকি জোরদার করার কথা বলছেন কৃষিমন্ত্রী। এদিকে প্রথমবারের মতো বুধবার থেকে খোলা বাজারে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। শিবলি হাসান কারণ বাজারের পাইকারি বাজারে এসেছেন আলু কিনতে, কিন্তু কয়েক দোকান ঘুরেও কিনতে পারেননি আলু, ফিরতে হয়েছে খালি হাতে। আলু কেনার জন্য আসছি, আমাদের এলাকাতে আলু পাচ্ছি না, তো কারণ বাজারে আসলাম যে এখান থেকে 10 কেজি আলু নিয়ে যাই, তো ওনাদের সবার কাছে আলু আছে বাট ওনারা দিবে না। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার 5 টাকা বাড়ালেও বাজারে 35 টাকা কেজিতে আলু পাওয়া যাচ্ছে না। আড়তে আলু থাকলেও পাইকাররা তৈরি করছেন কৃত্রিম সংকট, দিচ্ছেন সরবরাহ সংকটের অজুহাত। পাইকারি বাজারের এই সংকটের আঁচ লেগেছে খুচরায়ও। আজকে এসে দেখতেছি কোনো দোকানে কোনো লোক নাই, কোনো বেচা কিনাই নাই, তারা কেউ দোকানে বসতেছে না, কারণ তো জানতেছি না, কার কাছে জানতেও পাইতে পারতেছি না দাম কত। মাল নাই, কি করব, 3 দিন বন্ধ গেল না, কোনো মাল তো আসেনি, সেই জন্য বাড়িতে চলে গেছে। এদিকে আলুর নতুন দামকে যৌক্তিক বলছেন কৃষিমন্ত্রী। 1 মাসের মধ্যে বাজারে আসবে নতুন আলু, পাশাপাশি তদারকি বৃদ্ধির কথাও জানান তিনি। এই 2-1 দিনের মধ্যেই বাজার মনিটরিংটাকে আরও অনেক জোরদার করব। এ ব্যাপারে ক্যাবিনেটকে করা হয়েছে এবং আরও জোরালোভাবে এটাকে করা হবে, মনিটরিং করা হবে। আমরা আপ্রাণ চেষ্টা করব এটা বাস্তবায়নের জন্য। এদিকে পেঁয়াজ তেলের মতো খোলা ট্রাকে আলুও বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা টিসিবি। ক্রেতাদের নজরও এখন টিসিবির আলুর গাড়িতে। আলু দেওয়াতে অনেক সাড়া পাচ্ছি, 300 কেজি আলু দিচ্ছে, জন প্রতি 2 কেজি করে দিচ্ছি, অনেক সাড়া। বাজার একটু বেশি, এখানে একটু কম দাম, আর একটু দিলে একটু সুবিধা ভালো হতো। মঙ্গলবার আলুর দাম হিমাগারে 27, পাইকারিতে 30 এবং খুচরায় 35 টাকা নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা, হাতিস চেঙ্গিস ও একটি মানবাধিকার সংগঠন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই মামলা দায়ের করা হয়। সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সৌদি যুবরাজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার কয়েক সপ্তাহের পরিকল্পনা ও প্রস্তুতির পর খাশোগিকে হত্যা করা হয়। অভিযোগে আরও বলা হয়, খাশোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমসে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ সৌদি রাজপরিবারের সমালোচনা করায় রাজপরিবার ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছে। 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। চীনা ব্যাংকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট রয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানে জানা গেছে। ট্রাম্প ওই অ্যাকাউন্টের কথা স্বীকার করলেও অ্যাকাউন্টটি এখন আর ব্যবহার করা হয় না বলে জানিয়েছেন তার আইনজীবী। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট নামের প্রতিষ্ঠানটি ওই ব্যাংক অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করে এবং
2013 থেকে 2015 পর্যন্ত স্থানীয়ভাবে করও দিয়েছে। ট্রাম্পের এক মুখপাত্র জানান, এশিয়ায় হোটেল ব্যবসার সম্ভাবনা যাচাইয়ের উদ্দেশ্যে অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের আয়কর রেকর্ড হাতে পাওয়ার পর চীনে থাকা তার সচল ব্যাংক অ্যাকাউন্টের কথা জানতে পারে তারা। আয়কর বিবরণীতে ট্রাম্পের ব্যক্তিগত এবং কোম্পানির আর্থিক বিষয়ের বিস্তারিত বিবরণ রয়েছে। এর আগে ট্রাম্পের আয়কর রেকর্ড ফাঁস করে নিউ ইয়র্ক টাইমস। বেন্নু গ্রহাণু থেকে নুড়ি পাথর সংগ্রহ করল নাসা। মহাকাশযান ওসিরিক্স রেক্সের অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে সে নমুনা পৃথিবীতে আনতে সময় লাগবে আরও 3 বছর। এমন অভিযান যুক্তরাষ্ট্রের জন্য প্রথম হলেও এর আগে জাপান গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে। তাদের মহাকাশযানটি পৌঁছবে ডিসেম্বরে। মঙ্গল ও বৃহস্পতির মধ্যখানের অ্যাস্টেরয়েড বেল্টে থাকা রহস্যময় গ্রহাণু বেন্নুতে অনেক আগেই পানির খোঁজ পায় নাসা। সে সময় পরিকল্পনা ছিল নমুনা সংগ্রহের। কেনেডি স্পেস সেন্টার থেকে 2016 সালে বেন্নুর উদ্দেশ্যে রওনা হয় মহাকাশযান ওসিরিস রেক্স। এতদিন চারপাশে ঘুরে গ্রহাণুটির ছবিও পাঠিয়েছে কয়েক দফা। মহাজাগতিক রশ্মি, ধূমকেতু, উল্কা প্রায় আছড়ে পড়ে এখানে। তবে সব বাধা পেরিয়ে অবতরণের পর 60 গ্রাম নুড়ি পাথর কুড়িয়েছে ওসিরিক্স রেক্স। এটা আমাদের জন্য অনেক বড় সাফল্য। এখন অপেক্ষা করছি কখন সংগ্রহ করা নমুনাগুলো পৃথিবীতে এসে পৌঁছাবে সেই দিনটির জন্য। পৃথিবী থেকে বেন্নুর দূরত্ব 20 কোটি মাইল, এর আকার 1670 ফুট। মধ্যাকর্ষণ কম হওয়ায় মহাকাশযানটির নামতে বেগ পেতে হয়েছে। গ্রহাণুর নাইটিঙ্গেল গহ্বরে নেমে রোবোটিক আর্মের সাহায্যে নুড়ি পাথর কুড়িয়ে নিরাপদে ফিরতে লেগেছে 16 সেকেন্ড। কলোরাডো ডেনভার থেকে নির্দেশনা পেয়ে কক্ষপথ থেকে গ্রহাণুটির বুকে নামতে সময় লেগেছে মাত্র 5 সেকেন্ড। পরের 11 সেকেন্ড লেগেছে নুড়ি পাথর সংগ্রহ করে সেখান থেকে ফিরতে। বিজ্ঞানীরা বলছেন 450 কোটি বছর বয়সী গ্রহাণু বেন্নুর মাটিতে মিশে আছে খনিজ উপাদান, আর এসব উপাদান বিশ্লেষণেই মিলবে সৌরমণ্ডলের অজানা রহস্য। গ্রহাণুতে গবেষণা চালিয়ে জানা যায় পৃথিবী ও চাঁদ গঠনের আগে সৌরজগতের প্রাথমিক ইতিহাস। কারণ পৃথিবী ও চাঁদ গঠনের পর এর মধ্যে যাওয়া সব শিলাপাথরই রিসাইকেল হয়েছে। এর আগে গ্রহাণু থেকে নমুনা সংগ্রহে হায়াবুসা 2 নামে সফল অভিযান পরিচালনা করে জাপান। 6 ডিসেম্বর মহাকাশযানটির অস্ট্রেলিয়ার মরুভূমিতে অবতরণের কথা রয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।